ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই নজ। তো আজকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রির 4 নাম্বার চ্যাপ্টার রাসায়নিক সাম্য অবস্থার যত ম্যাথ আছে সেগুলো আলোচনা করব। তো এর আগের পর্বে আমরা কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের দুইটা চ্যাপ্টারের ম্যাথ এক্সপ্লেন করে দিয়েছি। প্রথম চ্যাপ্টার অর্থাৎ প্রথম লেকচারে আমরা দেখেছিলাম যে দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ এটা হচ্ছে গ্যাসীয় অবস্থা চ্যাপ্টারে যত ধরনের ম্যাথ তোমাদের এক্সামে আসতে পারে এটা নিয়ে আলোচনা করেছিলাম। এরপর তোমাদের একে একে ধারাবাহিকতায় তার পরের লেকচারে দেখিয়েছিলাম তরল এবং দ্রবণ চ্যাপ্টার থেকে কী ধরনের ম্যাথ আসতে পারে। তো ওই ধারাবাহিকতায় আমরা এই পর্বে আলোচনা করব রাসায়নিক সাম্য অবস্থা চ্যাপ্টার থেকে তোমাদের কী ধরনের ম্যাথ থাকতে পারে। ওকে, তো চলো আমরা দেখি শুরুতেই। তো এর জন্য এই ম্যাথগুলোর জন্য আমি কিন্তু শুরুতেই তোমাদের একটা কি করেছিলাম, একটা শিট দিয়েছিলাম যেখানে তোমাদের ম্যাথের বিস্তারিত একটা নমুনা দেওয়া ছিল। এই যে দেখো 4 নম্বর চ্যাপ্টার মানে রাসায়নিক সাম্য অবস্থা চ্যাপ্টার থেকে আমি বলেছিলাম যে এই ম্যাথগুলো তোমরা একটু প্র্যাকটিস করে রাখবা এক্সামের জন্য, ঠিক আছে। যদিও এখানে দুইটা ম্যাথ আমি একটু পরে এক্সট্রা অ্যাড করে নিয়েছি বোঝার সুবিধার্থে, বোঝানোর জন্য আর কি। তো দেখো তোমাদের আসতে পারে এই রাসায়নিক সাম্য অবস্থা থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে পিএইচ নির্ণয় করো, ঠিক আছে। পিএইচ নির্ণয় সম্পর্কিত একটা ম্যাথ কিন্তু তোমাদের থাকতে পারে, বারবারই এখান থেকে একটা ম্যাথ দেখা যায় পিএইচ সম্পর্কিত প্রবলেম থেকে। আচ্ছা, এরপর কেপি সাম্যধ্রুবক কেপি কেসি নির্ণয় সম্পর্কিত একটা ম্যাথ তোমাদের থাকতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা কি করেছি, আমরা রাসায়নিক সাম্য অবস্থা থেকে অনলি এই দুইটা টপিক শিখবো যে কিভাবে আমরা কোনো দ্রবণের পিএইচ নির্ণয় করতে পারি এবং কিভাবে আমরা কোনো দ্রবণের সাম্যধ্রুবক কেপি বা কেসি নির্ণয় করতে পারি, ঠিক আছে। তো আমরা ফার্স্ট ম্যাথে চলে যাব, অর্থাৎ পিএইচ নির্ণয় সম্পর্কিত যে ধরনের সমস্যা আছে আমরা সেটা সমাধানের চেষ্টা করি। এখান থেকে বারবারই একটা প্রশ্ন দেখা যায়, তবে আমাদের চিন্তার কারণে এখান থেকে না থাকলেও কেপি কেসি থেকে একটা থাকতে পারে। ওকে, তো দেখো দ্রবণের পিএইচ নির্ণয় সম্পর্কিত 4টা প্রবলেমকে আমি এখানে রেখেছি, সারিতে 4টা প্রবলেম। সাধারণত HCl দিয়েও আসে, সালফিউরিক অ্যাসিড দিয়েও আসে, অ্যাসিটিক অ্যাসিড দিয়েও আসে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েও প্রশ্নটা থাকে, ঠিক আছে। তো ফার্স্ট ম্যাথটা দেখি, 0.1 m HCl দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করবা। তো পিএইচ নির্ণয়ের সূত্র তো আমরা ছোটবেলায় শিখে আসছি, সেটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ H প্লাস। মানে পিএইচ কাকে বলে, হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে, ঠিক আছে। তাহলে পিএইচের এই সূত্রটা তো তোমাদের মনেই আছে, এখানে তো কোনো প্রবলেম নেই। তো আমাদের এখানে লাগছে কি, আমাদের লাগছে এই হাইড্রোজেন প্লাস আয়নের মোলার ঘনমাত্রা লাগবে। তো এইটা আমরা কোথায় পাবো দেখো, তার জন্য একটু বোঝার চেষ্টা করবা। আমরা জানি HCl একটা সবল অ্যাসিড, সবল মানে কি শক্তিশালী অ্যাসিড, ঠিক আছে। HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা শক্তিশালী অ্যাসিড। এই জন্য এ কি করে, এ দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়। আর একটা অ্যাসিড যখন দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে যাবে তখন তার এই হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা হবে ওই অ্যাসিডের ঘনমাত্রার সমান। আমার কথা কি বুঝতে পেরেছো? একটা অ্যাসিড যখন জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হবে তখন সেই অ্যাসিডের হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা হবে ওই অ্যাসিডের ঘনমাত্রা সমান। তো অ্যাসিডের ঘনমাত্রা 0.1 আছে, তাহলে এই হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রাও 0.1 হবে, সিম্পল বিষয়। আবার যদি এই অ্যাসিডটা তোমার এরকম শক্তিশালী না হয়ে দুর্বল হতো তাহলে কিন্তু কেস ঘুরে যেত, এখানে কিন্তু আমরা এইভাবে অঙ্কটা করতে পারতাম না, ঠিক আছে। তো সেটাও আমরা দেখবো যে একটা দুর্বল অ্যাসিড নিলে কেমন হয়। আচ্ছা, তো হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা পেয়ে গেলে হাইড্রোজেন প্লাসের জায়গায় ওইটা বসিয়ে দাও, এটাকে ক্যালকুলেশন করো, মান আসবে 1। যদি তোমার মনে হয় আমি ক্যালকুলেশন করতে পারছি না তাহলে আমার কাছ থেকে দেখে নাও, আমি তোমাদের দেখাই দিচ্ছি যে তোমরা কিভাবে ক্যালকুলেশনটা বের করবা। জাস্ট মাইনাস লগ কোথায়, মাইনাস লগ 0.1 আসছে, অ্যান্সার 1 আসছে না? হ্যাঁ, তাহলে এইভাবে আমরা পিএইচ নির্ণয় করতে পারি। এইবার দেখো, আমরা এটা তো একটা শক্তিশালী অ্যাসিড নিয়ে কথা বললাম, এইবার আমরা একটা দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয় করব, ঠিক আছে। তো দুর্বল অ্যাসিড কি, এই অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডকে বলা হয় দুর্বল অ্যাসিড। তো এই অ্যাসিডের পিএইচ কিভাবে নির্ণয় করতে হয় তো এইটা একটু দেখে নাও, সবকিছু আমাদের শিখে রাখতে হবে। দেখো আমরা জানি দুর্বল অ্যাসিড জলীয় দ্রবণে কিন্তু সম্পূর্ণ বিয়োজিত হতে পারে না, ঠিক আছে। এই জন্য আমরা চাইলেই এখান থেকে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা 0.1 বলতে পারবো না, ঠিক আছে। তো এ কি হয়, এ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন আর হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করে। ওকে, আচ্ছা, এখন আমি এই যে অংশটা দেখছো এইটাকে কি আমি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হিসেবে লিখতে পারি না? তোমরা কি পানির আয়নিক গুণফল পড়েছিলে? সেখানে লেখা ছিল না যে উৎপাদ্যয়ের ঘনমাত্রা গুণফল বা এই বিক্রিয়কের ঘনমাত্রা?
হ্যাঁ, তাহলে এইটা কিন্তু পানির আয়নিক গুণফল না। আমি এখানে কি করছি, আমি এই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ যখন নির্ণয় করব, কে এ কে বলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কি, এই যে উৎপন্ন আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফল বাই বিক্রিয়ক আয়ন। এটা তো বিয়োজিত হয়ে এটা তৈরি করছে, তাহলে এটা বিক্রিয়ক, এটা উৎপাদ, তাই না? ভরক্রিয়ার সূত্র তোমরা পড়েছো না, উৎপাদ্যের ঘনমাত্রা গুণফল বাই বিক্রিয়কের ঘনমাত্রা, সেরকমই কিন্তু। তাহলে দেখো এইবার কি করব আমরা, এইবার এইখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে অ্যাসিডিক অ্যাসিড বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন আর হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করছে। আচ্ছা, তার মানে যদি অ্যাসিডিক অ্যাসিড 100% হয়, অ্যাসিটেট আয়ন 50% আর হাইড্রোজেন প্লাস আয়ন 50% হবে, এরকম না? তাহলে আমরা বলতে পারি না দুইটা পরস্পরের সমান? দুইটাই তো সমান এখানে, তাই না? এর পরিমাণও যে এর পরিমাণও তাই, তাহলে আমরা একটা ইকুয়াল টু আরেকটা লিখতে পারি। তাই দেখো আমরা লিখে নিয়েছি অ্যাসিটেট আয়ন ইকুয়াল টু হাইড্রোজেন প্লাস আয়ন হয়, মানে লেখা যায়। তাহলে আমরা এখন কি করব, এই অ্যাসিটেট আয়নের জায়গায় এই হাইড্রোজেন প্লাস আয়নটা বসিয়ে দিব। এবার দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন গুণ করে হাইড্রোজেন প্লাস স্কোয়ার হয়ে যায়, তাই না? তো এইবার কি করবা, দেখো কে এ কিন্তু স্টিল এখানে আছে, আড়াআড়ি গুণন করো। এইচ প্লাস এ স্কোয়ারকে কে এর নিচের 1 দিয়ে গুণ করলে ওইভাবে থেকে যাবে, আর কে এ কে এই অ্যাসিডিক অ্যাসিড দিয়ে গুণ করে দাও। এইবার কে এর মানটা কোথায় পাবা, দেখো এই মানটা মুখস্থ করে রাখবা, এটা অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান 1.75 গুণ 10⁻⁵। তো ওইটাকে তুমি বসিয়ে দাও। এবার অ্যাসিডিক অ্যাসিডের এই দুই পাশে দুই থার্ড ব্র্যাকেট থাকা মানে অ্যাসিডিক অ্যাসিডের মোলার ঘনমাত্রাকে বোঝাচ্ছে, ঠিক আছে? মোলার ঘনমাত্রাকে দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে। তাহলে অ্যাসিডিক অ্যাসিডের এই ঘনমাত্রাটা কোথায় পাবা, এই যে শুরুতেই প্রশ্নে দেওয়া আছে 0.1, তাহলে এই জায়গায় 0.1 বসিয়ে দাও, হয়ে গেল। দুইটাকে গুণ করবা, বাট তার আগে একটু ক্যালকুলেশন, মানে একটু বিস্তারিত লিখে নিবা। সেটা হচ্ছে হাইড্রোজেন প্লাসের উপরে আছে এ স্কোয়ার, তো এ স্কোয়ার তো রাখা যাবে না, আমাদের বের করার প্রয়োজন হচ্ছে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা। কেন? কারণ ওই যে পিএইচ এর সূত্র মাইনাস লগ এইচ প্লাস, মানে এখানে হাইড্রোজেন প্লাস আয়নের মোলার ঘনমাত্রাটা আমাদের লাগবে। তাহলে এই এ স্কোয়ারকে আমরা রাখলে তো হবে না, সেই জন্য এ স্কোয়ারকে ডান পাশে পাঠালে কি হয়ে যাবে, সে এ স্কোয়ার রুট হয়ে যাবে, ঠিক আছে? বাম পাশের এ স্কোয়ারকে ডান পাশে পাঠালে এরকম এ স্কোয়ার রুট হয়ে যায়। তাহলে এই অংশের উপরে এখন রুট চলে আসবে। এবার রুট সহ এই অংশকে ক্যালকুলেশন করো, এই মানটা আসবে। যদি না পারো দেখে নাও। ওকে, তাহলে আমি প্রথমে রুট দিয়ে নিলাম, ব্র্যাকেট ওপেন, 1.75 গুণ 10⁻⁵ গুণ 0.1 কত আসছে, 1.32 না? দেখো 1.32 গুণ 10⁻3, কিন্তু 10⁻3, এই যে দেখো 1.32 গুণ 10⁻3, ঠিক আছে? আর এই মোল পার লিটার হচ্ছে ঘনমাত্রার একক, এককটা অবশ্যই সাথে রাখবা। তাহলে আমরা তো হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা পেয়ে গেলাম, ওইটাকে তুমি পিএইচ এর সমীকরণে বসায় দাও। এবার মাইনাস লগ এইটাকে ক্যালকুলেশন করে 2.88 আসবে, সিম্পল ব্যাখ্যা। এটা আর আমি ক্যালকুলেটরে দেখাচ্ছি না, তোমরা প্রথমে মাইনাস চাপবা, তারপর লগ চাপবা, তারপর এই দুইটা টার্ম চাপবা, দেখবে এই মান অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা একটা দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয় করতে পারি। পিএইচটা কিভাবে নির্ণয় করবো, আমরা জানি পিএইচ নির্ণয় করতে গেলে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা লাগে। তো এইটাকে আমরা কিভাবে বের করে নেব, আমরা প্রথমে দুর্বল অ্যাসিডকে বিয়োজিত করার চেষ্টা করব। তো দুর্বল অ্যাসিড তো পুরোপুরি বিয়োজিত হতে পারে না, সামান্য বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন আর হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করে। তো এখানে অ্যাসিটেট আয়নও যে পরিমাণ থাকে, হাইড্রোজেন প্লাসও সে পরিমাণ থাকে। তো এই জন্য দুইটাকে আমরা একে অপরের পরিপূরক লিখতে পারি। ওকে, এবার আমরা এখান থেকে বিয়োজন ধ্রুবক কে এ কিভাবে বের করব, আমরা জানি বিয়োজন ধ্রুবক বের করার সিস্টেম হচ্ছে উৎপাদ্যের ঘনমাত্রা গুণফল বাই বিক্রিয়কের ঘনমাত্রা। ক্লিয়ার? তো এখন আমরা অ্যাসিটেট আয়নের জায়গায় হাইড্রোজেন প্লাসকে বসাতে পারি, তাহলে হাইড্রোজেন প্লাস দুইটা মিলে স্কোয়ার হয়ে যাবে। তারপরে এ স্কোয়ারকে আমি আড়াআড়ি গুণন করব কে এর সাথে, কে এর সাথে এই অংশটাকে আমরা কি করব, আড়াআড়ি গুণন করলে আমাদের এরকম একটা মান আসবে, সমীকরণ আসবে। তারপর আমরা এখান থেকে রুটকে ডান পাশে পাঠিয়ে দিব, এই যে সরি এ স্কোয়ারকে ডান পাশে পাঠালে রুট হয়ে যাবে। তারপর আমরা এখানে এই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এর মানটা মুখস্থ করে এখানে বসিয়ে দিব। আর অ্যাসিডিক অ্যাসিডের ঘনমাত্রা তো এখানে দেওয়া আছে 0.1, তাই এর জায়গায় 0.1 বসে যাবে, ক্যালকুলেশন করলে এই অ্যান্সার চলে আসবে। আশা করি তোমাদের কোনো দুর্বল অ্যাসিডের পিএইচ মান নির্ণয় করতে আর কখনো প্রবলেম হবে না। তো আমরা আবারও একটা শক্তিশালী অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো এইবারের প্রশ্নটা হলো 0.05 m সালফিউরিক অ্যাসিডের পিএইচ নির্ণয় করো। ওকে, তো এখানে আমাদের একটু বোঝার বিষয় আছে। তুমি কিন্তু এটা যে শক্তিশালী অ্যাসিড বলে চাইলেই তুমি হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা এটা লিখে দিতে পারবা না, পারবা না। কেন পারবা না? এখানে প্রবলেমটা অন্য জায়গায়। কি কারণ, সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে সাধারণত দুইটা হাইড্রোজেন প্লাস পাওয়া যায়। তো তুমি যদি একটা হাইড্রোজেন প্লাসের মান 0.05 দাও তাহলে হবে না কি? হবে না, তোমাকে দুইটার মানই 0.05 দিতে হবে, ঠিক আছে? মানে
এই হাইড্রোজেন প্লাসের আয়নের ঘনমাত্রা বের করার জন্য এই মানকে 2 বার গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করে যেটা হবে সেটাই হবে তোমার এখানকার হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা। আমার কথা কি বুঝতে পেরেছো? যেহেতু 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে আমরা পাই কি 2 গ্রাম হাইড্রোজেন প্লাস আয়ন পাই। এই সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে সালফেট SO4 2- দেয় আর H2 বিয়োজিত হয়ে 2H+ দেয়। জাস্ট এইটাকে কি হয় বাম পাশে চলে আসে 2H+। তো এখানে হাইড্রোজেন প্লাস কত আছে? 2 মোল আছে না? তাহলে এখানে যে ঘনমাত্রা আছে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? কারণ যেহেতু তোমার 1 m সালফিউরিক অ্যাসিড সমান আমরা লিখতে পারি 2 গ্রাম হাইড্রোজেন প্লাস আয়ন, তাহলে এত মোল সালফিউরিক অ্যাসিড সমান আমরা লিখতে পারি না 2 গুণ 0.05 গ্রাম হাইড্রোজেন প্লাস আয়ন। কথাটা একই, তাই না? যদি তোমার 1 মোল সালফিউরিক অ্যাসিডে 2 গ্রাম হাইড্রোজেন প্লাস আয়ন থাকে, তাহলে এত মোল সালফিউরিক অ্যাসিডে 2 গুণ অত মোল হাইড্রোজেন প্লাস আয়ন থাকবে। খুব সিম্পল, দুইটাকে গুণ করে 0.1 আসবে, ঠিক আছে? এইভাবে মূলত এইভাবেই আমরা এই ধরনের অ্যাসিডগুলোর হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রাটা বের করি। ওকে, এইবার আমরা সেই কাঙ্ক্ষিত পিএইচ সমীকরণটা বসিয়ে দিব, যেখানে আমাদের হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা লাগবে, যা আমরা আগেই বের করে নিয়েছি 0.1। বসাও, ক্যালকুলেশন করো, -log 0.1 চাপো ক্যালকুলেটারে, অ্যান্সার আসবে 1। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আমরা সর্বশেষ একটা পিএইচ নির্ণয় সম্পর্কিত ম্যাথ নিয়েছি, সেটা হলো 0.1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার? আচ্ছা, তো এইবার তো অ্যাসিড নেই, এইবার আছে ক্ষার। তাহলে কি করবা? খুব সিম্পল, জাস্ট আমরা দেখছি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? 0.1 মোল না? আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড তো জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, তাই না? জলীয় দ্রবণে যখন সে বিয়োজিত হয়ে যায় তখন কি হয়? কারণ এ কিন্তু একটা শক্তিশালী ক্ষার, ফলে জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। আমরা বলেছিলাম যে জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হওয়া মানে অ্যাসিড বিয়োজিত হওয়া মানে অ্যাসিডের হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা আর ওই অ্যাসিডের ঘনমাত্রা সমান। আবার ক্ষারের ক্ষেত্রে যখন বলবো তখন কি ক্ষার যখন সম্পূর্ণ বিয়োজিত হয়ে যাবে তার মানে ক্ষারের ঘনমাত্রা আর ক্ষার থেকে উৎপন্ন হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সেম হবে। এই জন্য এই সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে এই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা কি হবে? এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা সমান হবে। আচ্ছা, আমি OH মাইনাসের ঘনমাত্রা কেন বের করছি? আমার তো লাগবে PaH = -log H+, কিন্তু OH মাইনাস কেন বের করছি? কারণ আছে, কারণ তুমি এখান থেকে PaH এর কোনো সমীকরণ নির্ণয় করতে পারবা না, কারণ এখান থেকে কোনোভাবেই H+ আয়নের ঘনমাত্রা নির্ণয় করা পসিবল না। তাই আমরা কি করি? আমরা ওই যে শর্টকাট নিয়ম আছে PaH + POH = 14, এই সূত্রটা আমরা ব্যবহার করি। এইখান থেকে আমরা POH-কে ডান পাশে পাঠিয়ে তার মানটা বসিয়ে PaH-টা নির্ণয় করি। তার জন্য আমাদের কি লাগবে? তার জন্য POH লাগবে। সেই জন্য দেখো আমরা POH এর সমীকরণটা প্রথমে বের করে নেই। আমরা জানি POH = -log OH-। ঠিক আছে? তার মানে POH কি? POH হচ্ছে OH মাইনাস আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে POH বলে। তো OH মাইনাসের ঘনমাত্রা 0.1 আছে, সেটা বসিয়ে দাও। টোটালি এই অংশটাকে ক্যালকুলেটরে চাপো, 1 চলে আসবে। এবার POH এর জায়গায় এই অংশটার মান বসিয়ে দাও, এই যে POH এর মান 1 বসিয়ে দাও POH এর জায়গায়, অ্যান্সার আসবে 13। আশা করি এটা বুঝতে কারো প্রবলেম নেই। ওকে, আমাদের সেকেন্ড ম্যাথটা দেখো। এইবার আমরা PAH এরই ম্যাথ নির্ণয় করবো, বাট এবার একটু ঘুরিয়ে ফিরিয়ে। সেটা কেমন? প্রশ্নে থাকতে পারে 0.002 মোল অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের 2.3% বিয়োজিত বা আয়নিত হলে ওই দ্রবণের PAH কত হবে? ঠিক আছে? এরকম টাইপের একটা ম্যাথ অনেক সময় এক্সামে দেখা যায়, এটা হয়তো গতবারে আসছিল সম্ভবত। আচ্ছা, তো এইখানে অ্যাসিটিক অ্যাসিডের মানে PAH যেহেতু বের করতে হবে, তো আমরা তো জানি PAH এর সূত্র কি? -log H+। তার মানে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা তুমি যদি বের করতে পারো তাহলে PAH এর মান পেয়ে যাবা। তো হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা কিভাবে বের করবা? এই যে অ্যাসিটিক অ্যাসিড থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিটিক অ্যাসিডের প্রাথমিক ঘনমাত্রা 0.002 মোল। তো এটাকে একটু লিখে নাও যে অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা এত। আচ্ছা, বিয়োজিত হচ্ছে কত পার্সেন্ট? 2.3%। এখন এই বিয়োজিত পরিমাণকে কি দিয়ে নির্ণয় করে জানো? আলফা দিয়ে। বিয়োজন মাত্রাকে আলফা দিয়ে নির্ণয় করা হয়। তো বিয়োজন মাত্রা আলফা = কত? 2.3%। পার্সেন্টকে ক্যালকুলেশন করলে নিচে 100 ভাগ দিতে হয়, পার্সেন্টকে আউট করে দিলে নিচে 100 ভাগ দিতে হয়। তাহলে 2.3 আর 100 ক্যালকুলেটরে যখন ভাগ দিবা তখন মান আসবে 0.023। খুব সিম্পল। ওকে, অথবা নিচে 2টা শূন্য আছে, ফলে এখান থেকে 1 অঙ্ক 2 অঙ্ক 1 অঙ্ক 2 অঙ্ক 2 অঙ্কের আগে দশমিকটা আসতো, তো এর আগে কিছু নেই, মানে 0 বসিয়ে পয়েন্ট দিয়ে নিলাম। অত কিছুর দরকার নেই, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে যখন পারবা এটা করে নিবা। ওকে, এখন দেখো আমরা
জানি যে অ্যাসিডিক অ্যাসিড কি সবল নাকি দুর্বল? অবশ্যই একটা দুর্বল অ্যাসিড জলীয় দ্রবণে খুব সামান্য বিয়োজিত হয়। তো যারা দুর্বল অ্যাসিড তাদের ক্ষেত্রে তো আমরা এরকম ডিরেক্ট লিখে দিতে পারি না যে এর হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা অ্যাসিডের ঘনমাত্রার সমান, এরকম কি লিখতে পারি না। দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে এরকম হয় না, কারণ দুর্বল অ্যাসিডের বিয়োজনের মাত্রা খুবই কম, আলফা লেস দ্যান 1 মানে 1 থেকে খুবই কম। আবার সবল অ্যাসিডের বিয়োজন মাত্রা খুব বেশি, আলফা সিমিলার টু 1 মানে প্রায় 1 সমান। ঠিক আছে, আচ্ছা। তো যেহেতু দুর্বল অ্যাসিডগুলো সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, তাই এক্ষেত্রে আমরা এইবার একটু কি করব, এইবার আবার বিয়োজনের কথা বলছে, তাই না? তো বিয়োজনের কথা যখন বলবে তখন একটু তোমাদের অন্য ধরনের ফর্মুলা ইউজ করতে হবে। সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা বের করতে হবে বিয়োজন মাত্রা এবং মূল ঘনমাত্রার গুণফল দিয়ে। ঠিক আছে, তাহলে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে যখন কোনো দুর্বল অ্যাসিড এরকম বিয়োজিত বা আয়নিতের মানটা দেওয়া থাকবে, সেক্ষেত্রে তোমরা কি করবা, সেক্ষেত্রে তোমরা হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা বের করবা এই সূত্র দিয়ে, যে বিয়োজন মাত্রা গুণ ওই অ্যাসিডের ঘনমাত্রা। তো বিয়োজন মাত্রা কত এসছে? 0.023। অ্যাসিডের ঘনমাত্রা কত এসছে? 0.022 এটা প্রশ্নেই দেওয়া থাকবে। তো মান দুইটা বসালে ক্যালকুলেটারে আমাদের এই মানটা আসবে। এইবার দেখো আমরা হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা মান পেয়ে গেছি না, তাহলে ওই পিএইচ সমীকরণে ওই মানটা বসিয়ে দাও, এই অ্যান্সার চলে আসবে অটোমেটিক্যালি। এই যে দেখো, আমি একটু দেখাই দিই, তাহলে তোমরা আরও নিশ্চিন্তে থাকতে পারবা, নাহলে ভাববা আমি হয়তো মুখস্থ বলছি মনে হয়। আচ্ছা, মাইনাস লগ 4.6 গুণ 10 ইনভার্স 5, আনসার আসছে কত? 4.33। দেখছো মিলেছে অ্যান্সার। তো এইভাবে আমরা পিএইচ নির্ণয় করতে পারি। এইবার আমরা আরও একটা পিএইচ দেখবো, আর একটু ডিফারেন্ট টাইপের একটা পিএইচের অঙ্ক। সেটা হচ্ছে 10 ml 0.004 মোল HCl দ্রবণে 490 ml পানি মিশ্রিত করলে ওই দ্রবণের পিএইচ কত হবে? ঠিক আছে, এইবার একটু ব্যতিক্রম আছে। পিএইচের কথা যখন বলছে, আমরা তো জানি পিএইচের সূত্র মাইনাস লগ এইচ প্লাস, মানে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা আমরা এখন কিভাবে বের করব? বিপদে পড়ে গেলাম না এবার? তো দেখো বের করার সিস্টেমটা হচ্ছে, এইখানে যতগুলো ট্রাম রয়েছে আমরা এদেরকে আগে নির্ণয় করে নিব। প্রথমে খেয়াল করো, প্রথমে এই HCl দ্রবণের আয়তন কত? 10 ml। তাই আমরা লিখে নিব HCl দ্রবণের প্রাথমিক আয়তন V1 = 10 ml। আচ্ছা, এইবার HCl দ্রবণের ঘনমাত্রা কত? 0.004, তাই না? তাই আমরা লিখব যে HCl দ্রবণের প্রাথমিক ঘনমাত্রা M1 = 0.04। ক্লিয়ার? আচ্ছা, এইবার তোমার এই দ্রবণে যখন পানিটা মিশ্রিত হচ্ছে তখন সেই পানির আয়তনটা কত? 490 ml, তাই তো? আয়তনটা কত? 490 ml। এটা কিন্তু নতুন আয়তন, মানে শুরুতে দ্রবণের আয়তন ছিল 10 ml, কিন্তু তুমি যখন পানি মেশাচ্ছ তখন নতুন আর একটা আয়তন পাওয়া যাচ্ছে 490 ml আয়তন। তাই আমরা এটাকে নতুন আয়তন হিসেবে ব্যাখ্যা করব। নতুন আয়তনকে আমরা V2 দিয়ে প্রকাশ করব, 490 ml। বলছে ওই দ্রবণের পিএইচ কত হবে? তো পিএইচ তো পরের কথা, পিএইচ বের করতে গেলে লাগবে হাইড্রোজেন প্লাস, আর হাইড্রোজেন প্লাস মানে কি? ঘনমাত্রা। তাহলে আমার একটা ঘনমাত্রা তো আছে, প্রাথমিক ঘনমাত্রা, তাহলে আমার এখন লাগবে কি? নতুন ঘনমাত্রা। তো প্রাথমিক ঘনমাত্রাকে যদি আমরা M1 দিয়ে প্রকাশ করি, নতুন ঘনমাত্রাকে M2 দিয়ে প্রকাশ করব। প্রাথমিক আয়তনকে যদি V1 দেই, নতুন আয়তনকে আমরা V2 দিব। এই টার্মটা বুঝতে পারছো তো তোমরা? জাস্ট আমরা এই যে এই দ্রবণের প্রাথমিক আয়তন 10 ml V1, তো প্রাথমিক আয়তন যদি 10 ml হয়, এই আয়তনটা হবে নতুন আয়তন, 490 mlটা হবে নতুন আয়তন, যার মান V2। ওকে, আচ্ছা, দ্রবণের প্রাথমিক ঘনমাত্রা 0.004। তো আমাদের বের করতে হবে দ্রবণের পিএইচ, মানে ঘনমাত্রায় লাগবে, নতুন একটা ঘনমাত্রা লাগবে। তো সেই নতুন ঘনমাত্রাকে আমরা M2 দিয়ে প্রকাশ করে নিলাম। এখন এই V1, M1, V2, M2 এদের ভিতরে একটা সূত্র আছে, সেটা কি তোমরা জানো? এই যে সেই সূত্র, এটাকে বলা হয় লঘুকরণের সূত্র। M1 V1 = M2 V2, এটা লঘুকরণের সূত্র। ঠিক আছে, এই সূত্রের মিনিং কি? এই সূত্রের মিনিং হচ্ছে লঘুকরণের পূর্বে মোল সংখ্যা = লঘুকরণের পরের মোল সংখ্যা। আমি মোল সংখ্যার কথা কেন বলছি তার একটা ব্যাখ্যা আছে। আমরা মোলারিটিতে পড়ে এসেছিলাম, মোলারিটির ক্ষেত্রে ঘনমাত্রা M = N/V, N মোল সংখ্যা, V আয়তন। এটা মনে আছে তো তোমাদের? মোলারিটির সূত্র পড়েছিলাম যে মোলারিটি = মোল সংখ্যা বাই আয়তন, মানে N/V। তো এখান থেকে আড়াআড়ি গুণন করো তো N = MV আসে না, মানে মোল সংখ্যা = ভর গুণ আয়তন আসে না? তো এইখানে কি দেখো তো ভর গুণ আয়তনই বোঝাচ্ছে না? তো ভর গুণ আয়তনকে কি আমরা মোল সংখ্যা বলতে পারি না?
তাই বলা হচ্ছে লঘুকরণের সূত্র লঘুকরণের পূর্বে মোল সংখ্যা ইকুয়াল টু লঘুকরণের পরের মোল সংখ্যা। লঘুকরণের পূর্বের মোল সংখ্যাকে n1 দিয়ে প্রকাশ করে, লঘুকরণের পরের মোল সংখ্যাকে n2 দিয়ে প্রকাশ করে, মানে n1 ইকুয়াল টু n2 এরকম। তো n1 এর মান আবার কি n ইকুয়াল টু যদি mv হয় n1 এর মান m1 v1, আচ্ছা n ইকুয়াল টু mv হলে n2 এর মান m2 v2। তাহলে সূত্রটা আমরা কিভাবে পাচ্ছি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা এইবার আমাদের এখান থেকে প্রয়োজন কি নতুন ঘনমাত্রা m2 প্রয়োজন। তাহলে তোমরা এই m2 কে রেখে v2 কে যখন এই সাইডে পাঠাবা v2 ভাগ হয়ে যাবে তার সাথে, এই যে m1 v1 এর সাথে ভাগ হয়ে যাবে। এবার মানগুলো বসায় দাও, m1 কত এসছে 0.04, v1 কত পেয়েছি 10, v2 কত 490, তিনটাকে ক্যালকুলেশন করো ক্যালকুলেটরে, এই মান চলে আসবে। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া কেন v2 এর মানটা আমরা মিলিলিটারে রাখলাম, আমরা তো এখানে v2 এর মানটাকে লিটারে নিতে পারতাম। অবশ্যই দেখো আমরা এই v2 এর মানটাকে লিটারে নিতে পারবো না, কেন? কারণ এই সূত্রটা মূলত মিলিলিটারের ক্ষেত্রে প্রযোজ্য। এই সূত্রটা হচ্ছে আয়তন যখন মিলিলিটারে থাকবে সেই ক্ষেত্রে প্রযোজ্য, বাট লিটারে নিলে কিন্তু এই সূত্র প্রযোজ্য হবে না, সেই জন্য রাখবো না। ক্লিয়ার? আচ্ছা এইবার আমরা m2 এর এই যে মানটা পেলাম, বলতে পারো এই মানটা কিসের মান? এই মানটাই হলো এই হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রার মান। কেন কেন হবে এটা? কারণ আছে। HCl কি একটা সবল অ্যাসিড না? HCl একটা সবল অ্যাসিড না? তাহলে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা কি হবে? এই নতুন ঘনমাত্রার সমান হবে। কারণ সবল অ্যাসিডের ক্ষেত্রে তুমি যখন নতুন একটা ঘনমাত্রা বের করবা, সেই নতুন ঘনমাত্রাটাই হবে সবল অ্যাসিডের ক্ষেত্রে সেই অ্যাসিডের হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা মান। ঠিক আছে? তাই আমরা এই নতুন ঘনমাত্রাটাকেই আমরা হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা হিসেবে ধরি। তাহলে এইবার হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রাকে পিএইচ এর সমীকরণে বসাই দাও, মান অটোমেটিক্যালি ক্যালকুলেটরে 3.09 চলে আসবে। তাহলে পিএইচ নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো কিন্তু আমাদের খুব সহজই মনে হচ্ছে, তাই না? তো চলো আমরা পিএইচ এর একটা লাস্ট কোশ্চেন দেখি। 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ নির্ণয় করো। এই প্রশ্নটা 2000 কত সাল, 2023 নাকি 24 আমার সঠিক মনে আসছে না, যাই হোক 23-24 সালের দিকে এই প্রশ্নটা তোমাদের মেডিকেল না বুয়েট এক্সামে আসছিল, ইন্টারের পরীক্ষা এটা আসলে বিশেষ করে। তো এটা অনেকেই আসলে মানে আনকমন প্রশ্ন হওয়ার কারণে বুঝতে পারেনি বা অসুবিধা হয়েছিল, কিংবা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা মনে হয় 22 সালে দিয়েছিল, ওই মেডিকেল অনুকরণ করে সম্ভবত এরকম কিছু হবে। তো দেখি বিষয়টা কি। দেখো পিএইচ মানে তো মাইনাস লগ এইচ প্লাস, তো আমরা তো কোথাও মাইনাস লগ এইচ প্লাস নেইনি। কেন নেইনি? কারণ আছে, কারণ তোমার এই যে দ্রবণটাই তো সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা ক্ষারের দ্রবণ, তুমি এখানে এইচ প্লাস কোথায় পাবা? তুমি এখানে পাবা ওএইচ মাইনাস। তাহলে তোমার সমীকরণটা ওএইচ মাইনাস দিয়েই নির্ণয় করে নিতে হবে, এবং শেষে ওই সেই শর্টকাট রুল অবলম্বন করতে হবে। পিএইচ আর পিওএইচ এর মধ্যে সম্পর্ক হচ্ছে এই পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। এইখান থেকে আমরা পিএইচকে রেখে পিওএইচকে ডান পাশে পাঠালে, তারপর পিওএইচ এর মান এখানে বসালে, তারপর আমরা পিএইচ পাবো। তাহলে আমাদের লাগছে কি? আমাদের লাগছে পিওএইচ এর মান। তো পিওএইচ বের করতে গেলে আবার কি লাগে? ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা জানা লাগে। তো ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা আমরা কিভাবে জানবো? প্রবলেম তো আবারও বেড়ে গেছে, তাই না? কোনো প্রবলেম না, কোনো প্রবলেম নেই, শুধু একটু ভালো করে খেয়াল করো। 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের অর্থ কি জানো? 100 ml দ্রবণে 2.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। যদি বলতো 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, 100 ml দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। এখন এই 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রাকে তুমি কিভাবে নির্ণয় করবা? আমরা জানি দ্রবণের ঘনমাত্রা বা মোলার ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। যখন আয়তন মিলিলিটারে থাকবে তখন এই সূত্র, আবার আয়তন যদি লিটারে নাও তখন কিন্তু এই 1000টা থাকে না। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা দেখি এই টার্মগুলোকে এখানে একটু বের করার চেষ্টা করি। W2 কি বলতো? W2 হচ্ছে এই দ্রব্যের ভর। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? এই যে 2.5 গ্রাম, তাহলে W2 এর মান হবে 2.5 গ্রাম। ভি হচ্ছে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন কত? 100 ml। ক্লিয়ার? আচ্ছা M2 হচ্ছে আণবিক ভর। কার আণবিক ভর? এই যে যৌগটার আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। তো সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভরের মান 40। কিভাবে আসলো বলো তো? সোডিয়ামের পারমাণবিক ভর 23, অক্সিজেনের পারমাণবিক ভর 16, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তিনটা যোগ করে আমাদের যৌগের আণবিক ভর নির্ণয় করতে হয়। ঠিক আছে? তো এই যে মানগুলো সব বসালে আমাদের 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা 0.625 পেয়ে যাও।
তো আমরা এর আগের প্রশ্নে বলেছিলাম যে তোমার কি HCl সবল অ্যাসিড বলে নতুন ঘনমাত্রাটাই হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা হবে। তাহলে NaOH তো একটা শক্তিশালী ক্ষার, তাহলে এই ঘনমাত্রাটাই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হবে না? সেম কথাই তো, তাই না? তাই আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু OH মাইনাস আয়নের ঘনমাত্রা। এবার এই OH মাইনাসটা তুমি POH এর সূত্র বসালে এরকম মান পেয়ে যাবা। POH এর মানটা এবার নিচের সমীকরণে বসালে তুমি ডিরেক্টলি PH এর মান পেয়ে যাবা। এইভাবে কিন্তু আমরা PH নির্ণয় বা POH নির্ণয় সম্পর্কিত যত ধরনের ম্যাথ আসে সব সমাধান করতে পারি। তোমার যে হুবাহু আমি যেগুলো শিখালাম এইভাবে আসবে বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? এটা কিন্তু তোমরা ভুল বোঝো যে মানে এটা তো আসলো না, এইভাবে আসলো না। আরে ভাইয়া, তোমার এই থাকবে, সূত্র সেম থাকবে, তোমার নিয়ম সেম থাকবে, শুধু টাইপগুলো ঘোরানো থাকবে। তোমাকে বুঝে নিতে হবে যে এইভাবে আমাদের ম্যাথটা এইভাবে করলে আমরা আনসারটা পাবো, ঠিক আছে? তো চলো, আমাদের পিএইচ তো হয়ে গেল, আমরা এবার একটু কেপিকেসি নির্ণয় শিখি। ওকে, আমাদের এইবারের প্রশ্নটা দেখো, একটা কেপি এর রাশিমালা কিভাবে আমরা উপপাদন করতে পারি। তো প্রশ্নটা তোমাদের এইভাবে থাকে যে এরকম একটা সমীকরণ দিয়ে বলতে পারে এই বিক্রিয়াটিতে PCl5 এর মানে ফসফরাস পেন্টাক্লোরাইডের প্রারম্ভিক পরিমাণ 1 মোল এবং বিয়োজন মাত্রা আলফা হলে কেপি এর রাশিমালা উপপাদন করো। তো কেপি এর রাশিমালা উপপাদন করতে পারো তো তোমরা? কেপি মানে কি? কেপি মানে হচ্ছে আংশিক চাপে সাম্যধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, কেসি সাম্যধ্রুবক তো তোমরা এর আগে দেখে আসছো, আমি এটা সম্পর্কে এখন ডিটেলে আলোচনা করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। তো দেখো, আমরা যেহেতু সমীকরণের কথা বলেছি, আমরা ফার্স্টলি সমীকরণটাকে লিখে নিলাম। তো এখানে প্রাথমিক অবস্থা যখন সময় 0 তখন এর ঘনমাত্রা কত হবে? ধরে নিলাম 1। তাহলে উৎপাদে তো আমরা প্রাথমিক অবস্থায় কিছু পাই না, পাই? আমরা প্রাথমিক অবস্থায় তো বিক্রিয়ক থেকে কোনো উৎপাদ পাই না, সেজন্য উৎপাদের ঘনমাত্রাগুলো প্রাথমিক অবস্থায় 0 লিখে নিলাম। বাট সাম্য অবস্থা মানে বিক্রিয়া অতিবাহিত হওয়ার কিছুক্ষণ পরে আমরা কি করি? আমরা দেখি যে বিক্রিয়ক থেকে কিছু অংশ বিয়োজিত হয়ে উৎপাদে চলে যায়। আমরা কি প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ পাই না, সেজন্য প্রাথমিক অবস্থায় উৎপাদের ঘনমাত্রাগুলো 0 হয়। বাট বিক্রিয়কটা আমরা ধরে নিলাম প্রাথমিক অবস্থায় 1 মোল আছে। তাহলে সাম্য অবস্থায় কি হবে? এই 1 মোল থেকে আলফা অংশ বিয়োজিত হয়ে উৎপাদে চলে যাবে, তাই আমরা 1 থেকে আলফাকে বিয়োগ দিয়ে আলফাকে উৎপাদে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এখন সাম্য অবস্থায় এই বিক্রিয়াটার মোট মোল সংখ্যা কত হবে? বিক্রিয়কের মোল সংখ্যা যোগ উৎপাদের মোল সংখ্যা। মাইনাস আলফা প্লাস আলফা কেটে যায়, থাকে 1 প্লাস আলফা, ঠিক আছে? এখন দেখো, আমাদের নির্ণয় করতে হবে কি? এই সাম্যধ্রুবক কেপি। তো সাম্যধ্রুবক কেপি নির্ণয়ের সূত্রটা একটু মনে রেখো যাদের মনে নেই, যে উৎপাদ দ্বয়ের আংশিক চাপের গুণফল বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। ক্লিয়ার? উৎপাদ সাম্যধ্রুবক কেপি নির্ণয়ের সূত্র কি? উৎপাদের আংশিক চাপের গুণফল বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। তাই দেখো, আমরা তাহলে উৎপাদকে PCl3 আর Cl2 এই দুইটা উৎপাদ, তাই না? ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন। তো আমরা প্রথমে এই দুইটার আংশিক চাপ বের করি। PCl5 এর আংশিক চাপকে এইভাবে প্রকাশ করতে হবে, P নিচের সাবস্ক্রিপ্ট হিসেবে PCl5 লিখতে হবে, ঠিক আছে? এই PCl5কে সাবস্ক্রিপ্ট আকারে লিখতে হবে নিচে। তার আংশিক চাপকে আমরা কি দিয়ে প্রকাশ করি? P দিয়ে। PCl5 এর আংশিক চাপ বললে P এর নিচে সাবস্ক্রিপ্ট আকারে PCl5 লিখতে হবে, ইকুয়াল টু। আচ্ছা, আংশিক চাপ বের করার সূত্র জানো তো? কোনো যৌগের আংশিক চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে তার মোলার ঘনমাত্রা গুণ মোট চাপ, ঠিক আছে? PCl5 এর আংশিক চাপ নির্ণয় করব কিভাবে? তাহলে PCl5 এর মোলার ঘনমাত্রা গুণ দ্রবণের মোট চাপ দিয়ে। তো এই দ্রবণের মোট চাপ আবার কোথায় পাবা তোমরা? পাওয়ার তো দরকার না, তুমি তাহলে ওইটাকে ওইভাবে রেখে দাও। কিন্তু আমরা চাইলে এখান থেকে এই PCl5 এর এই যে x অর্থাৎ মোল সংখ্যাটা আমরা বের করতে পারবো, মোল ভগ্নাংশ যেটাকে বলছি। মোল সংখ্যা বললে ভুল হয়ে যাবে, মোল ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে PCl5 এর আংশিক চাপ কি? মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। তো PCl5 এর মোল ভগ্নাংশ বের করার সূত্র কি? আমরা জানি মোল ভগ্নাংশ হচ্ছে যার মোল ভগ্নাংশ বের করবা তার মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, ঠিক আছে? কোনো দ্রবণের যে উপাদানের মোল ভগ্নাংশ বের করবা তার মোল সংখ্যা ভাগ দ্রবণের মোট মোল সংখ্যা। তো PCl5 এর মোল সংখ্যা কত? 1 মাইনাস আলফা, আর দ্রবণের মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা। তাহলে x PCl5 এর জায়গায় 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা হবে। P মোট চাপ ওইভাবেই থাকবে। এবার যখন আমরা PCl3 এর ক্ষেত্রে আংশিক চাপ বের করব, ঠিক সেম ভাবে P এর নিচে সাবস্ক্রিপ্ট আকারে PCl3 লিখব। এর সূত্র কি? PCl3 এর মোল ভগ্নাংশ গুণ মোট চাপ।
মোট চাপ তো সেম থাকবে, বাট মোল ভগ্নাংশ কিভাবে পাবা? PCl3 এর মোল ভগ্নাংশ ইকুয়াল টু PCl3 এর মোল সংখ্যা বাই দ্রবণের মোট মোল সংখ্যা, তার মানে আলফা বাই 1 প্লাস আলফা। এই যে আচ্ছা, Cl2ও সেম, এর মোল সংখ্যা বাই দ্রবণের মোল সংখ্যা গুণ মোট চাপ। আমার তো এইভাবে নির্ণয় করতে মনে হয় কারো কোনো প্রবলেম নেই, আমি যদিও এক্সট্রা একটু বেশি বলে ফেললাম আর কি। আচ্ছা, এইবার দেখো তাহলে আমাদের কি করতে হবে, এই উৎপাদ দুইটার আংশিক চাপকে বিক্রিয়কের আংশিক চাপ দিয়ে ভাগ করলেই আমরা সাম্য ধ্রুবক কেপি পেয়ে যাব। তাহলে PCl3 এর আংশিক চাপ আমরা কত পেয়েছি, এইটাকে এখানে বসিয়ে দাও। আচ্ছা, PCl3 এর আংশিক চাপ হচ্ছে এই যে, এটাকে এখানে বসিয়ে দাও। PCl2 এর আংশিক চাপ কত পেয়েছি, এই যে, ওটাকে এখানে বসিয়ে দাও। PCl5 এর আংশিক চাপ কত পেয়েছি, এই যে, এটাকে এখানে বসিয়ে দাও। গুণ করো, আলফা আর আলফা গুণ করে আলফা স্কোয়ার, পি আর পি গুণ করে পি স্কোয়ার, নিচে 1 প্লাস আলফা গুণ করে 1 প্লাস আলফা হোল স্কোয়ার হয়। আর এই যে ভাগ দেখছো, এটাকে আমরা গুণ করে দিয়ে নিচেরটাকে উল্টে দিলাম। এই ভাগটাকে যদি গুণ আকারে লিখতে যাও তাহলে নিচের কি হবে, নিচের যেটা থাকবে সেটা উল্টে যাবে, হর লবে যাবে, লব হরে আসবে। এই জন্য দেখো 1 প্লাস আলফা উপরে গেছে, 1 মাইনাস আলফা নিচে এসছে। পিটাও কিন্তু উপরে ছিল, 1 মাইনাস আলফার সাথেই ছিল। পি এখানে থাকা মানে কি, পি লবেই আছে, সেক্ষেত্রে পি এখন হরে চলে এসছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার কি করেছি আমরা, জাস্ট এই একটা 1 প্লাস আলফা আর এখানে দুইটা আছে, তাহলে কাটাকাটি করলে এখানে আর একটা থাকে। উপরে আলফা স্কোয়ার পি স্কোয়ার, বাট এই পি আর এই পি স্কোয়ার ভাগ হলে উপরে শুধু পি থাকে। এখন নিচে থাকছে 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা। দেখো তো এটা এ প্লাস বি এ মাইনাস বি সূত্র পড়ে না? তা আমরা লিখতে পারি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 1কে স্কোয়ার করলে তো 1ই হয়, বি স্কোয়ার, আলফাকে স্কোয়ার করলে আলফা স্কোয়ার হয়। এইভাবে আমরা সাম্য ধ্রুবক কেপি নির্ণয় করতে পারি। এখন যদি তোমার এখানে বিয়োজনের কোনো মান দেওয়া থাকে, যদি বলতে পারে যে এখানে বিয়োজন মাত্রা আলফা না দিয়ে লিখলো যে 2.5% বিয়োজিত হয়েছে, সেক্ষেত্রে কি করবা, জাস্ট আলফার জায়গাগুলোতে 2.5 লিখে দিবা, আলফার জায়গাগুলোতে 2.5 লিখে দিবা, তাহলে দেখবে একটা সাম্য ধ্রুবকের মান চলে আসবে। আবার এই চাপের মান পি এর, এই যে মোট চাপ পি এরও একটা মান এখানে কিন্তু অনেক সময় দেওয়া থাকে 1 অ্যাটমসফিয়ার। তো এইভাবে কিন্তু তোমরা এটা নির্ণয় করতে পারবা। ঠিক আছে, তো দেখি আমরা এর পরেরটা কি। ওকে, এরপরেও আমাদের একটা সাম্য ধ্রুবক রিলেটেড প্রশ্ন, সেটা কি যে 1 মোল PCl5কে 1 লিটার আবদ্ধ পাত্রে উত্তপ্ত করা হলে সাম্য অবস্থায় 50% PCl5 বিয়োজিত হয়, বিক্রিয়াটির সাম্য ধ্রুবক হিসাব করো। দেখছো এইবার আর কিন্তু বিয়োজনের কোনো প্রতীক দেয়নি, এবার ডিরেক্টলি বিয়োজিত হয় একটা মান দিয়ে দিয়েছে 50%। তাহলে এইবার কিন্তু আমাদের আলফা এর মান হবে 50%, আর 50% মানেই হচ্ছে 50/100, ভাগ করলে হয় 0.5। তো আলফা যদি 0.5 হয় 1 মাইনাস আলফা কি হবে, 1 মাইনাস 0.5 মানে 0.5। ক্লিয়ার? তো বিক্রিয়াটা কি, বিক্রিয়াটা ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হচ্ছে। তো ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে আমরা তো জানি ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন তৈরি করে। তো বিক্রিয়াটা একটু লিখে নিবা প্রথমে। প্রাথমিক অবস্থায় যদি PCl5 1 মোল হয় তো তার কোনো অংশই উৎপাদে যেতে পারে না, কারণ তখন তো বিক্রিয়া শুরুই হয়নি। প্রাথমিক অবস্থা তখন তো কোনো উৎপাদই পাওয়া যাবে না, তাই 0 লিখেছি। বাট সাম্য অবস্থায় পাওয়া যাবে, সাম্য অবস্থায় বিক্রিয়ক থেকে আলফা অংশ বিয়োজিত হয়ে চলে যাবে উৎপাদে, এই জন্য আমরা এখান থেকে মাইনাস করে দিচ্ছি আলফাকে এবং উৎপাদে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো সাম্য ধ্রুবক বের করতে বলছে। সাম্য ধ্রুবক দুইটা হয়, কেপি আর কেসি, কিন্তু কেপি বের করতে গেলে তো চাপ লাগবে, পি লাগবে। তো এখানে কি কোথাও কি চাপ অ্যাটমসফিয়ারের কথা লেখা আছে? নেই। তাহলে এখান থেকে তো কেপি বের করা সম্ভব না। তাহলে আমরা বের করতে পারবো কি, কেসিটা এখান থেকে বের করতে পারবো। কেসি এর সূত্র কি, উৎপাদের ঘনমাত্রা গুণফল বাই বিক্রিয়কের ঘনমাত্রা। ঠিক আছে, এই যে উৎপাদের ঘনমাত্রা গুণফল বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, এই যে মোলার ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে। তাহলে আমাদের এই PCl3 উৎপাদ দ্বয়টার মোলার ঘনমাত্রা আমরা কিভাবে বের করব? বের করার সিস্টেম হচ্ছে PCl5 এর মোলার ঘনমাত্রা ইকুয়াল টু কি বলতো, মোলার ঘনমাত্রার সূত্র মনে আছে কি তোমাদের? ওই যে এর আগেই পড়িয়েছিলাম মোলারিটির ওখানে, যে মোলারিটি বা দ্রবণে মোলার ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে মোল সংখ্যা বাই আয়তন। ঠিক আছে, এটা ওখানে দেখে এসছো, মোল সংখ্যা বাই আয়তন। তাহলে PCl5 এর মোল সংখ্যা কত, 1 মাইনাস আলফা। তো 1 মাইনাস আলফার মান কত পেয়েছি, 0.5 পেয়েছি, বসিয়ে দাও। আচ্ছা এবার কি লাগবে, ভি লাগবে, আয়তন লাগবে। আয়তন কত, এই যে দেওয়াই আছে 1 লিটার আয়তন, তাহলে ভি এর জায়গায় 1 লিটার দাও, এই দুইটা ভাগ করো, 0.5 আসবে। PCl5 এর মোলার ঘনমাত্রা 0.5, এটা আমরা পেয়ে গেলাম। এবার PCl3 আমরা বের করি। PCl3 এর মোলার ঘনমাত্রা কিভাবে বের করবা, খুব সিম্পল, মোল সংখ্যা বাই আয়তন। PCl3 মোল সংখ্যা আলফা, আলফার মান কত 0.5, আয়তন মান কত 1 লিটার,
দুইটা ভাগ করে 0.5 আসবে। Cl2 এর মোল সংখ্যাও সেম স্টাইলে বের করবা, Cl2 এর মোল সংখ্যা বাই মোট আয়তন 1, মোট আয়তনটা এখানে দেওয়া আছে 1 লিটার, আর এই Cl2 এর মোল সংখ্যা এই যে আলফা, আলফা মানে কি 0.5। ক্লিয়ার? তাহলে এই মানগুলোকে এবার এখানে বসিয়ে দাও, ক্যালকুলেশন করো, 0.5 আসবে। এই 0.5 এই 0.5 কেটে যায়, থাকে একটা 0.5। আর এটাই হচ্ছে এই প্রশ্নের সাম্য ধ্রুবকের মান, কেসি এর মান। ওকে, কেপি বের করতে গেলে কিন্তু চাপ লাগবে, চাপ কিন্তু এই প্রশ্নে কোথাও নেই, অ্যাটমসফিয়ারের চাপ কোথাও এই প্রশ্নে নেই, তাই আমরা শুধুমাত্র কেসিটাই বের করবো এখান থেকে। আচ্ছা, তো নেক্সট প্রশ্নটা কি দেখি। নেক্সট প্রশ্নটা হচ্ছে 300 কেলভিন তাপমাত্রায় অন অ্যাটমসফিয়ার চাপে PCl5 এর 80% বিয়োজিত হয়, কেপি এর মান এখান থেকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগের প্রশ্নে শিখেছিলাম কেসি, এবার আমরা কেপি বের করা শিখব। ঠিক আছে, তো কেপি আমরা কিভাবে বের করব? আচ্ছা, কেপি এর সূত্র আছে না? কিন্তু তুমি এখানে যে জিনিসটা দেখছো এটা কিন্তু কেপি এর সূত্র না, আমি কিন্তু এখানে ডিরেক্টলি লিখেছি। কেপি কিন্তু এখান থেকে নির্ণয় করে নিতে হবে। তার আগে বলি এই সমীকরণটা আমি কিভাবে পাচ্ছি। এই যে PCl5 এর বিয়োজনের কথা বলছি, আমরা জানি PCl5 বিয়োজিত হয়ে PCl3 আর Cl2 তৈরি করে। প্রাথমিক অবস্থায় PCl5 এর 1 মোল থাকে, কিন্তু উৎপাদ পাওয়া যায় না, বাট সাম্য অবস্থায় উৎপাদ পাওয়া যায়। PCl5 থেকে আলফা অংশ বিয়োজিত হয়ে উৎপাদে চলে যায়, তাই এই যে বিক্রিয়কে আলফাকে বিয়োগ দিতে হবে, উৎপাদে আলফাকে যোগ করতে হবে। ঠিক আছে, এবার এখান থেকে কেপি কিভাবে বের করবা, প্রশ্ন তো সেটাই, তাই না? তো এটা কিন্তু আমি এতে দেখাইনি, বড় হয়ে যাবে বলে। তো এখন একটু খেয়াল করি, দেখো আমরা জানি কেপি বের করার সিস্টেম কি, উৎপাদের আংশিক চাপের গুণফল বাই বিক্রিয়কের আংশিক চাপ, তাই না? আচ্ছা, তো এইখানে খুব ভালো করে বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, এইখানে আমরা কি করব, আমরা এখানে উৎপাদের আংশিক চাপের গুণফল মানে উৎপাদের আংশিক চাপ কিভাবে বের করব, প্রথমে আমরা এই PCl3 এর আংশিক চাপটা বের করার চেষ্টা করি। তাহলে PCl3 এর আংশিক চাপকে আমরা কিভাবে লিখব, PCl3। আমরা জানি আংশিক চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। তো PCl3 এর মোল ভগ্নাংশ কত, আলফা, আলফা গুণ মোট চাপ P। ঠিক আছে, তাহলে P আমরা কি পেলাম, আমরা PCl3 এর আংশিক চাপ পেয়ে গেলাম। এবার আমরা Cl2 এর আংশিক চাপ বের করব, মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। মোল ভগ্নাংশ কত, আলফা, আলফা P। ঠিক আছে, দুইটা পেয়ে গেলাম। এবার বিক্রিয়কের আংশিক চাপ PCl5 এরটা বের করব। PCl5 এর আংশিক চাপ কি হবে, PCl5 = X PCl5 গুণ P। তো PCl5 এর ঘনমাত্রা এই মোল সংখ্যা কত, এটা কিন্তু সব মোলার ভগ্নাংশ। ঠিক আছে, ও একটু মিস্টেক হয়ে গেছে, আমরা মোলার ভগ্নাংশকে মোল সংখ্যা দিয়ে প্রকাশ করেছি, বাট এরকম না। মোলার ভগ্নাংশের ফর্মুলা কি, যে তার মোল সংখ্যা বাই দ্রবণের টোটাল মোল সংখ্যা। তো আমরা তো এই দ্রবণের টোটাল মোল সংখ্যাটাই এখনো হিসাব করিনি। দেখো এই দ্রবণের টোটাল মোল সংখ্যা 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, তাহলে কি হয়, এটা কেটে যায়, থাকে 1 মাইনাস আলফা। তাহলে দেখো এই দ্রবণের টোটাল মোল সংখ্যা 1 মাইনাস আলফা। যদি এরকম হয় তাহলে PCl3 এর মোল সংখ্যা কত হবে, মোল ভগ্নাংশ কত হবে, PCl3 এর মোল সংখ্যা বাই দ্রবণের মোল সংখ্যা, এরকম হয়। ঠিক আছে, তো PCl3 এর মোল সংখ্যা হচ্ছে আলফা, আর দ্রবণের মোল সংখ্যা 1 মাইনাস আলফা ইন্টু P। এটাও কিন্তু এরকম, আলফা বাই 1 মাইনাস আলফা ইন্টু P। একটু মিস্টেক হয়ে গেছিল। আচ্ছা, এইবার দেখো আমরা PCl5 এর ক্ষেত্রে যখন হিসাব করব, PCl5 এর মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। তো PCl5 এর মোল ভগ্নাংশ কিভাবে পাবা, PCl5 এর মোল সংখ্যা বাই দ্রবণের মোল সংখ্যা, মোট মোল সংখ্যা আর কি। তো PCl5 এর মোল সংখ্যা 1 মাইনাস আলফা, ক্লিয়ার, গুণ P। এখন দেখো আমরা তিনটা আংশিক চাপই পেয়ে গেছি, তাহলে আমরা এখান থেকে কেপি কিভাবে নির্ণয় করতে পারি, কেপি ইকুয়াল টু উৎপাদের আংশিক চাপের গুণফল বাই বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে আলফা বাই 1 মাইনাস আলফা P গুণ মান বসাও, আলফা বাই 1 মাইনাস আলফা P বাই 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা P। ক্লিয়ার, ওকে। এবার দেখো গুণ করো, আলফা আলফা গুণ করো, কি হয়ে যাবে, আলফা স্কোয়ার PP গুণ করো P স্কোয়ার, নিচে 1 মাইনাস আলফা গুণ করো 1 মাইনাস আলফা স্কোয়ার, এই বড় ভাগটাকে গুণ করে দাও, তাহলে হর চলে যাবে লবে, লব চলে আসবে হরে,
1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা। পি কিন্তু লবে ছিল, এখন পি চলে আসবে হরে। ক্লিয়ার? আচ্ছা, এইবার এই পি আর এই পি স্কোয়ার কেটে দিলে পি থাকে। ওকে, তাহলে উপরে আছে কি আমাদের, এখানে আরও একভাবে কাটাকাটি করা যায়। উপরে থাকছে আলফা স্কোয়ার পি, নিচে 1 মাইনাস আলফা স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি না, 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র এ প্লাস বি মাইনাস বি গুণ 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা। ওকে, এখন দেখো এটা কেটে যায়, উপরে থাকে আলফা স্কোয়ার পি, নিচে থাকে 1 মাইনাস আলফা হোল স্কোয়ার। ঠিক আছে, তো 1 মাইনাস আলফা হোল স্কোয়ার মানে এই না যে আলফা স্কোয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কোয়ার, এই 1কে হোল স্কোয়ার করলে তো 1ই থাকে, আর আলফাকে স্কোয়ার করলে আলফা স্কোয়ার, এই তো। আচ্ছা, তো এইটাই আমরা পেয়েছি কি দেখো তো, সাম্য ধ্রুবক কেপিতে আছে না সেম অংশটা, পিকে জাস্ট আমি একটু ডান সাইডে লিখেছি, তাছাড়া কিছুই না। তো এইভাবে কিন্তু আমরা সাম্য ধ্রুবক কেপি নির্ণয় করতে পারি। এইবার তুমি মান বসিয়ে দাও, আলফায়ের যে মানগুলো পেয়েছো, আলফায়ের মান কি, এখানে যেহেতু 80% বিয়োজিত হচ্ছে, তাহলে বিয়োজন মাত্রা আলফায়ের মান 80%, পার্সেন্টকে উঠালে 100 ভাগ দিতে হবে, এটা ভাগ করলে 0.8 আসে, তাহলে আলফার পজিশনে 0.8 নাও। এবার এটাকে স্কোয়ার করলে এই 0.64 হয়, 1 মাইনাস 0.8কে স্কোয়ার করলে 0.64, এটাকে ক্যালকুলেটর চাপো, 1.777 আসবে, দেখবা 0.64 ভাগ 1 বিয়োগ 0.64, 1.77, আনসার মিলে গেছে না? আচ্ছা, 8 নম্বর প্রশ্নটাও কিন্তু সেম, মানে ওই নিয়মে আমাদের করতে হবে, ফর্মুলাটা বের করে নিতে হবে কেপি গ্যাসের। ওকে, এইবারে প্রশ্নটা তোমাদের এইভাবে থাকতে পারে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক বায়ুচাপে নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের 18.5% বিয়োজিত হয়, উক্ত বিয়োজনের জন্য কেসি কেপি নির্ণয় করো। তো এইবার আমাদের কেপি আর কেসি দুইটাই নির্ণয় করতে হবে, আর পারবো আমরা নির্ণয় করতে, কেন, কারণ এই দেখো কেপি নির্ণয়ের জন্য যে চাপ দরকার সেটা কিন্তু আছে, তাহলে এখান থেকে আমরা কেপি নির্ণয়ও করতে পারবো, কেসিও পারবো। তো নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজনের কথা বলছি, আমরা জানি নাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিয়োজিত হয়ে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, এই জন্য বিক্রিয়াটা আমি শুরুতে লিখে নিয়েছি। এখানে প্রাথমিক অবস্থায় তো আমরা নাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে উৎপাদ পাই না, তাই 0 লিখেছি, বাট সাম্য অবস্থায় এখান থেকে আলফা অংশ বিয়োজিত হয়ে যায়, বিক্রিয়ক থেকে আলফা অংশ বিয়োজিত হয়ে উৎপাদে চলে যাবে, বাট উৎপাদ দেখো 2 মোল, তাহলে আলফাটাও পাবো 2 মোল। ঠিক আছে, উৎপাদ 2 মোল, তাহলে আলফাটাও হবে 2 মোল, বিয়োজনের পরিমাণটাও হবে 2 মোল। ওকে, এইবার আমরা এখান থেকে শুরুতে কিন্তু কেসিটা পাবো না, শুরুতে আমরা কেসি নির্ণয় করতে পারবো না, আমরা প্রথমে কেপি নির্ণয় করে তারপর কেপি এর মান দিয়ে কেসিটা নির্ণয় করব। তো শুরুতে আমরা কেপি নির্ণয় করব। তো আমরা দেখলাম যে এখান থেকে কেপি এর সমীকরণটা এইরকম আসে। এখন কেপি এর সমীকরণ তোমরা কিভাবে বের করবে আমি তো শুরুতেই বলে দিয়েছি, এখানে এই আগের প্রশ্নেই আলোচনা করে দিয়েছি, তারপরেও আরও একবার দেখাই। এখানে আছে তোমার টোটাল মোল সংখ্যা কত, 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, তাহলে তোমার ক্যালকুলেশন করে আসবে 1 প্লাস আলফা, এটা হচ্ছে টোটাল মোল সংখ্যা। হ্যাঁ, এখন N2O4 এর ক্ষেত্রে আমরা কি করব, আংশিক চাপ কিভাবে বের করব, Pn2O4 ইকুয়াল টু xN2O4 গুণ P। আমরা জানি আংশিক চাপ বের করার সূত্র মোল ভগ্নাংশ গুণ মোট চাপ, দেখা যাচ্ছে না, মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। তো এবার এর মোল ভগ্নাংশ কিভাবে বের করব, আমরা জানি মোল ভগ্নাংশ বের করার সিস্টেম হচ্ছে দ্রবণে উক্ত এই যে কোথায়, এই যে উক্ত যার মোল সংখ্যা আমরা বের করব তার, যার মোল ভগ্নাংশ বের করব তার মোল সংখ্যা বাই দ্রবণের টোটাল মোল সংখ্যা। তো N2O4 এর বের করছে, তাহলে এর মোল সংখ্যা 1 মাইনাস আলফা, আর দ্রবণের টোটাল মোল সংখ্যা 1 প্লাস আলফা গুণ P। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইডটা বের করব। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ গুণ মোট চাপ, নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কিভাবে বের করবা, নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোল সংখ্যা 2 আলফা বাই দ্রবণের টোটাল মোল সংখ্যা 1 প্লাস আলফা গুণ P। দুইটাই পেয়ে গেলাম না, এখান থেকে কেপি বের করা খুবই সহজ। আমরা জানি কেপি ইকুয়াল টু কি, উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ, তাহলে উৎপাদের আংশিক চাপ PnO2 বাই বিক্রিয়কের আংশিক চাপ Pn2O4। আচ্ছা, এবার 2 আলফা বাই 1 প্লাস আলফা গুণ P বাই 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা গুণ P। ক্লিয়ার? তাহলে এবার 2 আলফা বাই 1 প্লাস আলফা গুণ P। আচ্ছা, এইবার দেখো আমরা যখনই এই ভাগটাকে গুণ আকারে লিখব তখনই নিচের হর চলে যাবে লবে, লব চলে যাবে হরে।
তাহলে 1 প্লাস আলফা যাবে উপরে, 1 মাইনাস আলফা আসবে নিচে। আর এই পি কিন্তু লবের সাথে ছিল, এই জন্য পি এখন নিচে চলে আসবে। ক্লিয়ার? এই পিটা কিন্তু উপরে আছে, ফলে এই পি কেটে যাবে, এই 1 প্লাস আলফা এই 1 প্লাস আলফা কেটে যাবে, তাহলে উপরে থাকবে 2 আলফা। ও একটু মিস্টেক হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে একটু, সেটা হচ্ছে যে তোমার মোল সংখ্যা এখানে কিন্তু তোমার বিক্রিয়ার ক্ষেত্রে দেখো আমরা উৎপাদটা পেয়েছি 2 মোল, ঠিক আছে? যখন আমরা উৎপাদটা 2 মোল পাবো তখন এই NO2 এর মাথায় a স্কোয়ার দিতে হবে, এবং XNO2টাও a স্কোয়ার আকারে থাকবে, এবং এই অংশটাও a স্কোয়ার আকারে থাকবে। ফলে 2 আলফাকে a স্কোয়ার করলে আমরা পাবো 4 আলফা স্কোয়ার, ঠিক আছে? আর 1 প্লাস আলফা কী হয়ে যাবে, এখানে হোল স্কোয়ার হয়ে যাবে। ফলে এখানেও 1 প্লাস আলফা এইখানে হোল স্কোয়ার হিসেবে থাকবে, ফলে এর সাথে কাটাকাটি করলে এখানে একটা 1 প্লাস আলফা থাকবে, এখানে 4 আলফা স্কোয়ার হবে। তাহলে লেখো কি দাঁড়ায় অবশেষে 4 আলফা স্কোয়ার উপরে, নিচে 1 প্লাস আলফা আর 1 মাইনাস আলফা। তো এটা a প্লাস বি a মাইনাস বি সূত্র না, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তো এই অংশটায় আমরা চাপটাও এখানে বড় ধরনের মিস্টেক হয়ে যাচ্ছে আমাদের। এই যে তোমাদের এখানে কিন্তু এই PNO2 স্কোয়ার মানে এই পুরো অংশটাই a স্কোয়ারের ভিতরে থাকবে, ঠিক আছে? মানে এইটাও স্কোয়ার, চাপও স্কোয়ার হবে, এই জন্য এই চাপটাও স্কোয়ার হবে, চাপটাও স্কোয়ার। ফলে উপরে একটা এই চাপ আর এই চাপ কাটলে উপরে একটা পি থাকবে, যেটাকে আমরা এইখানে পি হিসেবে লিখি। তাহলে এই অংশটাই কিন্তু আমরা এই যে লিখেছি কেপি। ওকে, আচ্ছা এইবার এই আলফা এর মান আমরা কোথায় পাবো? এই যে বিয়োজনের পরিমাণ 18.5%, এটাই হচ্ছে আলফা এর মান। পার্সেন্ট উঠাই দাও, 100 দিয়ে ভাগ দাও, এই মান আসে, এইটাই আলফা। তাহলে আলফার পজিশনে ওই মানগুলো বসাই দিলে আমরা ডিরেক্টলি অটোমেটিক্যালি চাপের অর্থাৎ আংশিক চাপের মান পেয়ে যাই। এবার কেপি যদি তুমি জানো, তা আমরা জানি না কেপি কেসির ভিতরে সম্পর্ক এইটা, কেপি ইকুয়াল টু কেসি আরটি পাওয়ার ডেলেন। তাহলে এই সমীকরণ দিয়েই তুমি কেসি থেকে কেপি নির্ণয় করতে পারবা, খুব সিম্পল। জাস্ট তুমি কেসিকে কি করবা, কেসিকে রেখে আরটি ডেলেনকে যখন কেপি এর পাশে পাঠাবা, আরটি ডেলেন ভাগ হয়ে যাবে কেপি এর সাথে গিয়ে। কেপি এর মান এখান থেকে যেটা পেয়েছো এখানে বসিয়ে দাও, আর এর মান এই যে 0.0821 বসিয়ে দাও, টি এর মান এই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাকে আবার কেলভিনে নিতে গেলে 25-এর সাথে 273 যোগ দিয়ে কেলভিনে নিতে হয়, তাহলে 298 কেলভিন। এই যে আচ্ছা ডেল এন কি, ডেল এন হচ্ছে উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা, ঠিক আছে? মানে দুইটা মোল সংখ্যার ব্যবধান। তো ডেল এন উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদের মোল সংখ্যা কত? 2 মোল, বিক্রিয়ক কত? 1 মোল, তাহলে 2 বিয়োগ 1 মানে 1। তাই দেখো ডেল এন এর মান 1 লিখেছি, মানে ডেল এন এর পরিবর্তে আমরা এই জায়গায় পাওয়ার 1 বসিয়ে দিলাম। এবার গুণ করো, এখানে পাওয়ার 1 মানে কিছুই নেই, এটাকে আর ধরার ভিতরে আসে না। তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করো, তোমাদের এরকম মান চলে আসবে। এখন বলতে পারো ভাই আর এর মান কেন আমি লিটার অ্যাটমসফিয়ারে নেব, আমি তো এখানে আর এর মান এসআই এককে নিতে পারতাম 8.321। না, নেওয়া যাবে না। কেন? কারণ এখানে যে চাপটা আছে সেটা অ্যাটমসফিয়ারে আছে, এই জন্য যেহেতু এখানে চাপগুলো অ্যাটমসফিয়ারে আছে, তাই তুমি চাইলে আর এর মান এসআই এককে নিতে পারবে না, তোমাকে নিতে হবে লিটার অ্যাটমসফিয়ার এককে। তাহলে এইভাবে আমরা কোনো প্রশ্নের কেপি এবং কেসি খুব সহজে নির্ণয় করতে পারি। তো এই ছিল আমাদের বিক্রিয়ার হার রিলেটেড যত ম্যাথমেটিক্স প্রবলেম আছে। তো আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো, এর ভিতরেই প্রশ্ন থাকবে ঘুরে ফিরে। তো আজ এ পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে ম্যাথ নিয়ে। ধন্যবাদ।